আজকের এই সিনেমায় তুমি দেখবে একটা অসাধারণ টাইম ট্রাভেল প্রেমের গল্প, যেখানে একটা মেয়ে 1974 সালে চলে যায় তার মায়ের জন্য একটা মিশন শেষ করতে, কিন্তু সেখানে গিয়ে সে এমন কিছু মুখোমুখি হয় যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। তো চলো শুরু করা যাক। গল্পটা শুরু হয় একটা মেয়ে থেকে, নাম তার নামি। মেয়েটা তার মায়ের তৈরি করা একটা বিশেষ পোষণ পান করে। এই পোষণটা আসলে সাধারণ কোনো পানীয় না, এটা একটা টাইম ট্রাভেল পোষণ। পরের মুহূর্তেই ঘড়ির কাঁটা পিছনের দিকে ঘুরতে শুরু করে, চারপাশে সবকিছু ঝাপসা হয়ে যায়, বিকৃত হয়ে যায়। নামির মাথা ঘুরতে থাকে প্রচন্ড জোরে। এরপর হঠাৎ করে এসে নিজেকে আবিষ্কার করে অন্য একটা সময়। জেগে উঠেই নামি দেখে সে একটা ছেলের পাশে শুয়ে আছে। প্যানিক করে সে জিজ্ঞেস করে, আমার শরীর ঝাপসা লাগছে না তো? ছেলেটা বিরক্ত হয়ে বলে, না তো, তুমি ঠিকই আছো। কিন্তু নামের মাথায় তখন অন্য চিন্তা। সে জিজ্ঞেস করে, এটা কি শিজুওকা জুনিয়র হাই স্কুলের বিজ্ঞান গবেষণাগার? ছেলেটা আরো বিভ্রান্ত হয়ে বলে, না, এটা ওসাকা বিশ্ববিদ্যালয়। নামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তার পরিকল্পনা ছিল 1972 সালে যাওয়ার। কিন্তু সে যখন জানতে পারে যে এখন 1974 সাল, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। আমি পুরো 2 বছর লেট হয়ে গেছি। এই কথাটা শুনে ছেলেটাও ভাবে, এই মেয়েটা পাগল নাকি? আসলে ব্যাপারটা এরকম। নামির মা একজন বিজ্ঞানী ছিলেন। তিনি তার প্রথম প্রেমের সাথে দেখা করার জন্য অতীতে ফিরে যাওয়ার একটা পোষণ বানিয়েছিলেন। কিন্তু টাইম ট্রাভেল করার ঠিক আগে একটা ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়। তাই মা হাসপাতালে শুয়ে শুয়ে তার মেয়ে নামিকে বার্তা পাঠায়। মা বলেছিল, নামি, তুমি 1972 সালে যাও এবং কিসুকে তানিওকা নামের একজনকে খুঁজে বের করো। কিন্তু নামি ভুল করে 1974 সালে চলে আসে। পুরো 2 বছর দেরি। যে ছেলেটার কাছে নামি জেগে উঠেছিল তার নাম রিওটা। রিওটা নামির পুরো গল্প শোনে, সময়ে ভ্রমণ, ভবিষ্যৎ থেকে আসা, মায়ের মিশন, সব শুনে সে মনে মনে ভাবে, এই মেয়েটা নিশ্চয়ই পাগল। কিন্তু নামে তো হাল ছাড়ার পাত্রী না। সে নিজেকে প্রমাণ করার জন্য তার মোবাইল ফোন বের করে, যা 1974 সালে একদম অকল্পনীয় একটা জিনিস। তারপরও রিওটা বিশ্বাস করে না। সে ভাবে হয়তো নামির সীমিত জ্ঞান আছে। নামি তখন রিওটার কাছে অনুরোধ করে, প্লিজ আমাকে তোমার বাড়িতে থাকতে দাও, আমি পরিষ্কার করব, কাপড় ধুবো, রান্না করব, আমি তোমার কোনো সমস্যা করব না। কিন্তু রিওটা মেয়েদের ব্যাপারে একদমই সহানুভূতিশীল না। সে নামিকে বের করে দিতে চায়। আর এতেই বোঝা যায় কেন লোকটা জন্ম থেকে সিঙ্গেল। একটু অনুতপ্ত হয়ে রিওটা শেষমেশ নামিকে থাকার অনুমতি দেয়। বাড়ি ফিরে নামি তখনও তার মায়ের প্রথম প্রেমকে খুঁজে বের করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত। আর রিওটা ধীরে ধীরে তার এই পাগলামিতে অভ্যস্ত হতে থাকে। সেকে বিনোদন হিসেবে নেয়। রাতে ঘুমানোর সময় রিওটা সদয়ভাবে নামিকে একটা কোটাৎসু টেবিল ছেড়ে দেয়। তুমি জানো তো, যারা দীর্ঘদিন সিঙ্গেল থাকে তাদের খাবারের অবস্থা কেমন হয়? ইনস্ট্যান্ট নুডলস। আর ইনস্ট্যান্ট নুডলস রিওটার ক্ষেত্রেও তাই। কিন্তু এখন যেহেতু একটা মেয়েকে খাওয়াতে হবে, তাই সে অন্তত 2 বাটি ভাত রান্না করে, আর নুডলসে একটু সসেজ আর ডিম যোগ করে। এটাই তার কাছে একটা পারফেক্ট খাবার। পরের দিন নামি এবং রিওটা মিলে কিছুকে তানিওটাকে খুঁজতে বের হয়। তার মা যে স্কুলের কথা বলেছিল সেই স্কুলে গিয়ে তারা কাউকে খুঁজে পায় না, এমনকি তার মাকেও কেউ চেনে না। স্কুলের নথিতে তার মায়ের নাম থাকলেও কিছুকে তানিওকা নামের কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা একদম অদ্ভুত। নামি আর্কাইভ ঘেঁটে তার মায়ের তৎকালীন ঠিকানা খুঁজে বের করে, কিন্তু সেখানে গিয়ে দেখে জায়গাটা একটা খালি বাড়ি, গেট তালাবদ্ধ, কেউ সাড়া দিচ্ছে না। ঠিক তখনই নামি একটা পরিচিত মুখ দেখে। এই লোকটা আসলে নামির চাচা, যদিও সে তখন অনেক তরুণ। নামি নিজের পরিচয় দেয় না, শুধু বলে সে তার মায়ের একজন বন্ধু। এই চাচার একটা বিশেষ পরিচয় আছে। ভবিষ্যতে সে নামের পরিবারের অনেক যত্ন নেয়। যখন নামের মা হাসপাতালে ভর্তি ছিল, চাচা প্রায়ই দেখতে যেত। একদিন টিভিতে একটা ডকুমেন্টারি দেখাচ্ছিল। সেখানে বলা হয় যে 30 বছরেরও বেশি আগে নসিনতা শহরের দিকে জ্বালা একটা বাস একটা উপত্যকায় পড়ে গেছিল। বাসের সব যাত্রী মারা গেছিল। চাচা টিভির দিকে ইশারা করে বলেছিল, আমারও সেই বাসে থাকার কথা ছিল, কিন্তু টিকিট নিতে ভুলে যাওয়ায় আমি রক্ষা পেয়েছি। আমাদের পরিবারের লোকেরা সব সময় ভাগ্যবান, তাই তোমার মাও ঠিক হয়ে যাবে। 1974 সালে ফিরে এসে নামি তার চাচার কাছ থেকে জানতে পারে যে তার মা অন্য একটা স্কুলে স্থানান্তরিত হয়েছে। নামি একটা ছবি নিয়ে স্কুলের গেটে অপেক্ষা করতে থাকে। অবশেষে ভিড়ের মধ্যে সে তার মায়ের অল্প বয়সের রূপ দেখতে পায়। একটা উষ্ণ পরিচিত অনুভূতি তার মনে জাগে। নামি উত্তেজিত হয়ে তার মায়ের সাথে কথা বলে, কিছুকে তানিওকা সম্পর্কে জানার আশায়। কিন্তু তার মায়ের ছবিতে থাকা লোকটি সম্পর্কে কোনো ধারণা নেই, এমনকি সে ছবিটি তোলার কথাও মনে করতে পারে না। আরও কিছু জিজ্ঞেস করলে তার মায়ের তীব্র মাথা ব্যথা শুরু হয়। যদিও কোনো অগ্রগতি হয়নি, কিন্তু রিওটা নীরবে নামের সাথে সব জায়গায় ছুটে বেড়াচ্ছে। আর ধীরে ধীরে সে নামির টাইম ট্রাভেলের গল্পে বিশ্বাস করতে শুরু করে। অবসর সময় রিওটা নামিকে তার কর্মস্থল দেখায়। অ্যাকচুয়ালি সে একটা সিনেমা বানাচ্ছে, একজন চমৎকার ডিরেক্টর হবার স্বপ্ন দেখছে। সে নামিকে জিজ্ঞেস করে, 30 বছর পরে কি আমি বিখ্যাত হয়েছি? দুর্ভাগ্যবশত নামি ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুই জানে না। কাকতালীয়ভাবে নামির বাবাও একজন ডিরেক্টর ছিলেন, কিন্তু তার বাবা যখন ছোট ছিলেন তখন আমেরিকা চলে যায়। তাই নামি কখনো তার বাবাকে দেখেনি। সেই রাতে রিওটা নামিকে একটা পাবলিক বাথ হাউসে নিয়ে যায়। আরামদায়ক গরম পানিতে গোসল করে নামি। আগে গোসল করে রিওটা বাইরে কাঁপছিল ঠান্ডায়, আর নামি ভিতরে সময় নষ্ট করছিল। 1974 সালের সয়াবিন দুধ পান করছিল, একটা পুরনো মাসাজ চেয়ারে বসে এক্সপিরিয়েন্স নিচ্ছিল। যখন সে বাইরে আসে তখন রিওটা প্রায় জমে গেছে। তা সত্ত্বেও তার কোনো অভিযোগ ছিল না। তার প্রতি রিওটার ভালোবাসা স্পষ্ট হয়ে উঠছিল। কয়েকদিন ধরে নামি রিওটার সাথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ফিল্ম সেটে গিয়ে লোকেদের অভিনয় দেখছে, নিজেকে এই সময়ের একজন মনে করছে। একদিন রিওটা তার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যায়। 2 পুরুষ মদ খায় আর জীবনের আদর্শ নিয়ে গল্প করে। এক মুহূর্ত কাঁদে, এক মুহূর্ত হাসে। নামির মুখ ইমোজি দিয়ে কুর্তি ছিল, আর সে অজান্তেই দেখতে পাই বন্ধুর বাড়িতে তার মায়ের একটা ছবি আছে। তাই সেই ছবিটা নিয়ে আবার তার মায়ের কাছে যায়।
অন্য ছবিটার জিনিস সম্পর্কে জানতে চায়, কিন্তু তার মা তখনও কিছু মনে করতে পারছে না। ছবিতে থাকা লোকটা আসলে হাসেগাওয়া, যে ছিল নামির বাবা, আর তারা দেখতে খুব ভালোবাসার সম্পর্কে ছিল। তাহলে কিসুকে তানিওকাকে, এই লোকটা কি আদৌ বিদ্যমান? নামি 2 বছর লেটে এলেও কিসুকে তানিওকা সম্পর্কে কোনো খবর না পাওয়াটা অদ্ভুত। শেষ আশা নিয়ে নামি একটা মিসিং পার্সনের অ্যাড সংবাদপত্রে দেয়, আর কয়েকদিন পরে ল্যাবে দেখা করার একটা তারিখ ঠিক করে। যদি কিসুকে তানিওকা না আসে, তাহলে নামিকে ভবিষ্যতে ফিরে যেতে হবে, আর এর মানে হলো সে রিওটা থেকে চিরতরে আলাদা হয়ে যাবে। যখনই তারা এটা ভাবত, তারা দুজনই একটা অকারণ ক্ষতির অনুভূতি পেত। একটা স্পেশাল মেমোরি রাখার জন্য রিওটা নামের একটা ভিডিও শুট করে, আর এটা তার সিনেমার শেষে রাখার পরিকল্পনা করে। তুমি জন্মের আগে আমি জন্মাইনি, আমি জন্মের সময় তুমি বুড়ো হয়ে গেছো। 36 বছর পর চেরি ফুল এখনো ফুটবে। নামি তখনও এখনকার মতো তরুণী হবে, আর রিওটা হবে 50-এর দশকের একজন বৃদ্ধ। তা সত্ত্বেও তারা 36 বছর পরে এখানে দেখা করার জন্য একটা প্রমিস করে, একসাথে মেঘের মতো সাদা চেরি ফুল দেখার জন্য। সংবাদপত্রে নির্ধারিত দিনে রিওটা স্টুডিওতে ছবি এডিট করছিল, নামিকে একটা মেমোরি হিসেবে দেওয়ার জন্য। অন্যদিকে ল্যাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নামির মনে একটা উদ্ভট আইডিয়া আসে। টেবিলের ওপর থাকা সরঞ্জাম দিয়ে সে কফি বানাতে চায়। অজান্তেই একটা কাপ উল্টে যায়, কিন্তু যখন সে দেখে তখন সে চোখ বড় করে ফেলে। কাপটা অক্ষত অবস্থায় বাতাসে ভাসছে। যে লোকটা এসেছিল সে ছিল তার মায়ের প্রথম প্রেম, শিনটি ইফু। যদিও সে ছবির লোকটার মতো দেখতে, কিন্তু কোনোভাবেই হাই স্কুলের ছাত্রের মতো দেখতে না। আসলে শিনটি ইফু আরো দূর ভবিষ্যৎ থেকে এসেছিল। সেই বছর সে ল্যাবরেটরি থেকে 1972 সালে ভ্রমণ করেছিল, আর নামির মায়ের প্রেমে পড়েছিল। কিন্তু তারা একই বিশ্বের লোক ছিল না, আর তাদের সম্পর্ক ইতিহাস পরিবর্তন করতে পারত। তাই শিনটি ইফু চলে যাওয়ার সময় সবার স্মৃতি থেকে নিজের অস্তিত্ব মুছে ফেলেছিল। কিন্তু বহু বছর পর একটা পুরনো ছবি তার মায়ের স্মৃতি জাগিয়ে তোলে। এরপরই বিভিন্ন ঘটনা ঘটে। 2698 সালে থাকা শিনটি ইফু 1974 সালের সংবাদপত্রে তার নাম দেখে, তাই সে বিষয়টা তদন্ত করতে আসে। নামি তার মায়ের জন্য মিশনটা কমপ্লিট করে। শিনটি ইফুও 2010 সালে ভ্রমণ করার প্রতিশ্রুতি দেয়। সে যখন নামির স্মৃতি মুছে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, তখন নামি হঠাৎ একটা অনুরোধ করে। সে এবং রিওটা এখানে দেখা করার জন্য একটা ডেট ফিক্স করেছে। এটা তাদের প্রথম দেখা হওয়ার জায়গাও ছিল। রিওটা সেই সিনেমার ভিডিও ক্যাসেট নামিকে উপহার দেয়, আর জানায় যে সে আজ রাতে তার আকিতা বাড়িতে ফিরে যাবে। যদিও সে জানতো এটা অসম্ভব। রিওটা চলে যাওয়ার সময় রসিকতা করে বলে, আমি ফিরেলে একসাথে চেরি ফুল দেখতে যাব। নামি চলে যাওয়ার আগে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটছিল। সে আবার তাড়াহুড়ো করা চাচার সাথে দেখা করে। আসলে চাচা আকিতা প্রদেশের নোদাইশি শহরে স্কিইং ট্রিপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সে তার টিকিট নিতে ভুলে গেছে। নামি হঠাৎ উপলব্ধি করে রিওটা যে বাসে ভ্রমণ করতে যাচ্ছে সেটা সেই বাস যা চাচা মিস করেছিল, আর সেই বাসটাই উপত্যকায় পড়ে যায়। বিয়োগান্ত ঘটনা এড়াতে সে ভিড়ের মধ্যে রিওটাকে খুঁজতে মরিয়া চেষ্টা করে। অবশেষে গাড়ি ছাড়ার আগে সেই বাসটা দেখতে পায়। সে বিপর্যয় আটকাতে এবং রিওটাকে বাঁচাতে চায়, কিন্তু এর মানে হলো ইতিহাস ব্যাপকভাবে পরিবর্তন হবে। তাই কিসুকে তানিওকা গুরুত্বপূর্ণ মুহূর্তে নামিকে থামিয়ে দেয়। গাড়ি চলতে শুরু করলে নামি মরিয়া হয়ে ভবিষ্যতে ফিরে যাওয়ার পোষণ বের করে। যতই নিষ্ঠুর ঘটনা ঘটুক না কেন, ইতিহাস পরিবর্তন করা যায় না। ভবিষ্যতের উজ্জ্বল আশা নিয়ে রিওটা আর সেই বাসটা নামির দৃষ্টি থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। সম্ভবত সে তখনও মনে মনে কল্পনা করছিল বহু বছর পর নামির সাথে তার পুনর্মিলনের দৃশ্য। চেরি গাছের নিচে একসাথে অতীতের সুন্দর স্মৃতি রোমন্থন করছিল। কিন্তু বাস্তবতা এতটাই নিষ্ঠুর। কিছুকে তানিওকার সাহায্যে নামি তার আসল বিশ্বে ফিরে আসে। কোনো কিছুই সাথে রেখে যায়নি, কোনো আনন্দ বা বেদনা নেই, যেন সে শুধু ঘুমিয়েছিল। হাসপাতালের রুমে কিছুকে তানিওকা তার প্রতিশ্রুতি রাখে, কিন্তু শুধু একটা দ্রুত দেখা। চলে যাওয়ার সময় সে আবার নিজের সম্পর্কে সব স্মৃতি মুছে ফেলে। অন্যদিকে নামি তার কাপড়ে সেই ভিডিও টেপটা খুঁজে পায়। তার বন্ধুদের সাহায্যে একটা পুরনো প্রজেক্টর ধার করে। সিনেমার দৃশ্যগুলো অস্পষ্ট ছিল, আর কোনো সাউন্ড ছিল না। গল্পটা কি সম্পর্কে কেউ বুঝতে পারছিল না। বন্ধুরা ঘুমাচ্ছিল, কিন্তু নামির একটা অকারণ পরিচিত অনুভূতি ছিল। সিনেমার শেষে সেই পেছনের দৃশ্যটা কোথাও যেন দেখা হয়েছিল। পরিচালকের নাম কোথাও যেন শোনা হয়েছিল। আমি শত শত বছর আগে তোমাকে ভালোবাসি বলেছিলাম, কেবল তুমি ভুলে গেছো, এবং আমারও মনে পড়ে না। একটা বন্ধু ভিডিও ক্যাসেট বক্সে একটা কাগজ খুঁজে পায়। নামি কৌতূহল নিয়ে খুলে দেখে তাতে লেখা, ভবিষ্যতে তোমার সাথে চেরি ফুল দেখতে চাই। নামি তার মায়ের মতো সিল করা স্মৃতি খুলেছিল কিনা তা অজানা, কিন্তু প্রতি বছর পরে চেরি ফুল ফোটার সময় তার চিত্র দেখা যেত। সম্ভবত নামির মায়ের কথার মতোই স্মৃতি ম্লান হয়ে অদৃশ্য হতে পারে, কিন্তু হৃদয় সবকিছু মনে রাখে। ভালোবাসা এবং সময়ের অর্থ কখনোই অনন্তকাল নয়, বরং প্রতিটি সীমিত সাক্ষাতে লুকিয়ে থাকে। সময়ের সবচেয়ে নিষ্ঠুর অংশ হলো সবকিছু সুন্দর শেষ হয়ে যায়, আর এর সবচেয়ে কোমল অংশ হলো সুন্দর জিনিসগুলো একসময় বিদ্যমান ছিল। কেবল হারানোর পরেই একজন অধিকারের মূল্য সত্যিই পরিমাপ
পরিমাপ করতে পারে। এই সিনেমা আমাদের শেখায় যে কিছু ভালোবাসা সময়ের সীমানা অতিক্রম করে, কিছু সংযোগ এতটাই গভীর যে স্মৃতি মুছে গেলেও হৃদয় সেগুলো অনুভব করে। নামি এবং রিওটার গল্প একটা অসম্পূর্ণ প্রেমের গল্প, কিন্তু এই অসম্পূর্ণতার মধ্যেই লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্য। তারা হয়তো একসাথে থাকতে পারেনি, কিন্তু তাদের সংক্ষিপ্ত সময়টুকু এতটাই সুন্দর ছিল যে তা চিরকালের জন্য হৃদয়ে গেঁথে গেছে। রিওটা হয়তো সেই বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল, কিন্তু তার স্মৃতি, তার ভালোবাসা, তার তৈরি করা সেই ভিডিও টেপ নামির কাছে রয়ে গেছে। আর প্রতি বছর চেরি ফুল ফোটার সময় নামি সেখানে যায়। হয়তো তার মনে পড়ে না কেন, কিন্তু তার হৃদয় মনে রাখে, আর হৃদয়ের স্মৃতি সবচেয়ে শক্তিশালী। এই গল্পটা আমাদের বলে যে কিছু মানুষ আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য আসে, কিন্তু তাদের প্রভাব থাকে সারা জীবন। রিওটা নামির জীবনে ছিল মাত্র কয়েক সপ্তাহ, কিন্তু সেই কয়েক সপ্তাহ নামির পুরো জীবন বদলে দিয়েছিল। সে শিখেছিল ভালোবাসতে, ত্যাগ স্বীকার করতে এবং মেনে নিতে যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে। নামির মা এবং শিনটি ইফুর গল্প একই, তারাও একসাথে থাকতে পারেনি, কিন্তু তাদের ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে তা প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেছে। নামি তার মায়ের প্রথম প্রেমকে খুঁজতে গিয়ে নিজেই প্রথম প্রেমের স্বাদ পেয়েছিল, আর এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সময় একটা অদ্ভুত জিনিস, এটা সবকিছু পরিবর্তন করে দেয়, কিন্তু কিছু জিনিস এমন আছে যা সময়ও পরিবর্তন করতে পারে না। ভালোবাসা তেমনই একটা জিনিস। নামি এবং রিওটার ভালোবাসা হয়তো সময়ের বাধায় পূর্ণ হতে পারেনি, কিন্তু তা কখনো শেষ হয়নি। এই সিনেমা আমাদের শেখায় যে প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমরা জানি না আগামীকাল কি হবে, আমরা জানি না আমাদের প্রিয় মানুষগুলো কতদিন আমাদের সাথে থাকবে, তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে, প্রতিটি হাসিকে, প্রতিটি কথোপকথনকে, প্রতিটি স্মৃতিকে। নামি এবং রিওটা জানতো তাদের সময় সীমিত, তারা জানতো তারা একদিন আলাদা হয়ে যাবে, কিন্তু তারা সেই ভয় তাদের সময়টুকু নষ্ট করেনি, বরং তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিল, একসাথে ঘুরে বেড়িয়েছিল, হেসেছিল, কথা বলেছিল, স্বপ্ন দেখেছিল। পরের ভিডিওতে আরও একটা মাইন্ড ব্লোয়িং টাইম ট্রাভেল স্টোরি নিয়ে আসছি, মিস করো না।